স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ব্যাংকে টাকা রেখে দিলে কি আর ক্রিকেট আগাবে? ফ্যাসিলিটিস না বাড়ালে খেলোয়াড়রা শিখবে কিভাবে? ক্ষোভে এমন প্রশ্নই তুলেছেন বিসিবির ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান শানিয়ান তানিম। বলছেন আলোচিত সমালোচিত এম নাজমুল ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদে থেকে পদে পদে জটিলতায় ফেলছেন পরিচালকদের। তার অতি হিসেব আর চিন্তা ভাবনায় নাকি পিছিয়েই পড়ছে দেশের ক্রিকেট। সাইফুল রূপকের রিপোর্ট। কথা আছে দড়ি বেশি টানলে ছিঁড়ে যায়। বিসিবিতে এম নাজমুলের অতিরিক্ত হিসেব নেওয়ার চেষ্টা আর কারণে অকারণে খবরদারি করে বড্ড গোলমাল পাকাচ্ছেন। এসবে দেশের ক্রিকেটটাই নাকি পিছিয়ে যাচ্ছে। ক্রিকেটাররা প্র্যাকটিসে কয়টা ডাব খান? এত পান করা লাগে? জার্সি একটা করে কম দিলে হয় না? অফিসে এত চা বিস্কিটের বিল আসে কেন? এই সেই ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সাবেক অধিনায়ক তামিমকে সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন ভারতীয় দালাল। লিটন শান্তদের বেতন ভাতা নিয়ে বাজে মন্তব্য করে হয়েছিলেন সমালোচিত। এত কিছু হওয়ার পরেও থেমে যাননি। পরিচালকদের ক্রিকেট উন্নয়নের কাজে নানাভাবে বাধা দিচ্ছেন। ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান শানিয়ান তানিমও তার আচরণে ক্ষুব্ধ। এম নাজমুলের কারণে নাকি চট্টগ্রাম স্টেডিয়ামের পানির সংকট এখনো কাটেনি। চিটাগং যেটা এই ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছিল, সো সেখানেও আমার জানা ছাড়াই নাজমুল ভাই ওখানে গিয়েছিল, হয়তো অন্য কোনো ডিরেক্টর তাকে ইনভাইট করেছিল ওখানে গিয়েও সে অনেক ধরনের প্রশ্ন করেছে যেটা তার করার কথা না। সে গ্রাউন্ডসম্যানদেরকে যে চার্জ করেছে যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, আমি কেন এইটা করবো না, ওটা করবো না। ইয়েস, হি মাইট হ্যাভ হিজ আইডিয়াস, বাট তার কাজ ছিল আমাকে এটা বলার এবং আমি হয়তো তারকে কোয়েরিজগুলো করে দিতে পারতাম। বাট এরকম ইন্টারফিয়ারেন্স আসলে করা উচিত না। এন্ড অফ দ্য ডে উনি মনে করেছেন হয়তো বিসিবির টাকাটা ওনারই টাকা, উনি ওনার নিজের ব্যাংকে হয়তো রেখে যেতে পারবে, তার ঘরের টাকা সে বাঁচাবে। কিন্তু এন্ড অফ দ্য ডে ওনার বোঝা উচিত এবং বিসিবির সবার বোঝা উচিত যে প্রত্যেকটা ডিরেক্টরকে ট্রাস্ট করাটা আমাদের দায়িত্ব। আপনি যদি একজনকে ট্রাস্ট না করেন, সে যদি মনে করে বাকি ডিরেক্টরে খালি চুরি করছে আর সেই খালি অনেস্ট, আসলে এটাও একটা অন্যায়ের কাজ হবে। ক্রিকেট আঙ্গনে অনেকেই বলে একমাত্র সভাপতি বুলবুল ছাড়া নাজমুলের পাশে আর কেউ নেই। এই পরিচালকের বাজে মন্তব্যের কারণেই কিন্তু একদিন বন্ধ ছিল বিপিএল। অথচ ক্রিকেটারদের কথা দিয়ে কথা রাখেননি বিসিবির প্রেসিডেন্ট। ওই ঘটনার সপ্তাহ দুয়েক পরেই আবার ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদে ফেরেন এম নাজমুল। তারা চেয়েছিল যে নাজমুল ভাই যদি না থাকে ওনাকে সরাই দেওয়া হোক, উনি যদি আগামী কিছুদিনের জন্য পাবলিকলি কোথাও অ্যাপিয়ার না করেন হোয়াটএভার। এবং অনেস্টলি স্পিকিং সেটা ওয়াদাও করা হয়েছিল তাদের। আনফর্চুনেটলি 10-15 দিন পরে সেই কথাটা আর থাকেনি। ওনাকে ফেরতও আনা হয়েছে, ওনাকে ক্যামেরায়ও দেখা গিয়েছে। ওই সময়টায় আমি মনে করি প্লেয়ারদের থেকে বেশি কষ্ট আমি পেয়েছিলাম, কারণ প্লেয়ারদেরকে নিয়ে যাওয়ার দায়ভার আমি নিয়েছিলাম। যখন প্লেয়ারদেরকে প্রমিস করা হয়েছিল, প্লেয়াররা কিন্তু আমার উপরে বিশ্বাস রেখেই সেই প্রমিসটাকে অ্যাকসেপ্ট করেছিল। যখন জিনিসটা উল্টো হলো তখন অনেস্টলি আই ফেল্ট ভেরি বিট্রেড। বুলবুলের বিসিবিতে নাকি শান্তি নাই, কাজের পরিবেশ না থাকায় ইতোমধ্যেই পদত্যাগ করেছেন ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদে আসা ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। শানিয়ান তানিমও কি ওই পথে হাঁটার কথা ভাবছেন? আমি যদি আমার ভালো মতো অ্যাটমসফিয়ার না পাই তাহলে আমি ক্রিকেট বোর্ডে থাকতে চাই না। সাইফুল রূপক, ৭১। বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হয়েছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ। কি কথা হলো কমিটির সাথে, কেমন প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি? ফারুকের বক্তব্যে বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সাফাই থাকলেও ফুটে উঠেছে বোর্ডের অস্থিরতা। ফয়সাল হাবিবের রিপোর্ট। বিসিবি নির্বাচনে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ এ মাসের 11 তারিখ। সেই ধারাবাহিকতায় কমিটির মুখোমুখি হয়েছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ঘণ্টাখানেকের বেশি কথা হয়েছে দুই পক্ষের। কি কথা হলো, কেমন ছিল কমিটির অ্যাপ্রোচ, জানিয়েছেন ফারুক। খুবই ফ্রেন্ডলি, তাদের সবারই দেখলাম ইন্টারেস্ট আছে ক্রিকেটে অনেক। আমাদের একজন মাননীয় জাজ ছিলেন, আপনি জানেন, জাস্টিস মনে হয় উনি, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, একজন লয়ার ছিলেন, আর আপনি জানেন একজন জার্নালিস্ট ছিলেন। আর আমি বলেছি যে ইলেকশন তো এটা, এখানে তো কোনো অপোজিশন ছিল না, সো এখানে আসলে ম্যানিপুলেশনের সম্ভাবনা তো আপনি কেমনে হবে। যে নির্বাচনের প্রতিপক্ষ নেই সেই নির্বাচনে আলাদা করে কারসাজি করতে হয় না, খুব একটা ভুল বলেননি ফারুক আহমেদ। কিন্তু প্রতিপক্ষ না থাকায় কি প্রশ্নের জন্ম দেয় না? আপনি বললেন অপোজিশন ছিল না, ডোন্ট ইউ থিঙ্ক ইটসেলফ একটা কোশ্চেনেবল থিং যে অপোজিশন ছিল না বিসিবি ইলেকশনে? এইটাতেও আসলে আপনি আপনার মতো করে আপনি এটাকে ইন্টারপ্রেট করতে পারেন। তাদের না থাকার কোনো কারণ ছিল না, তারা কেন ছিল না এটা তো আমি জানি না। এখানে একটা 15টা ক্লাবের ব্যাপার ছিল, 15 ক্লাব তো পরে
15 ক্লাব তো এসছিল। আমার মনে হয় যেটা ভোটাভুটি যেটা হয়েছিল ঠিক হয়েছে। যেহেতু ফারুক আহমেদ নিজেই নির্বাচিত হয়েছেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট, তাই স্বাভাবিকভাবেই এড়িয়ে গেছেন নির্বাচনের প্রতিপক্ষ না থাকার ব্যাপারটা। কিন্তু ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি থেকে ইতোমধ্যেই 2 জন পরিচালক পদত্যাগ করেছেন। সানিয়ান তানিন একাধিকবার জানিয়েছেন মন খুলে কাজ করতে না পারার ব্যাপারটা। এসব কি ক্রিকেট বোর্ডে অস্বস্তি তৈরি করে না? রিজাইন করার পরে বলেছেন যে আরও ট্রান্সপারেন্ট হতে পারতো, এটা রিজাইন করার আগে বললে ভালো হতো। মন খুলে কাজ করতে পারছেন না, এটা আসলে যার যার ব্যক্তিগত অনেক। আপনি যদি একটা কোয়েশ্চেনই 2 জনকে করেন, 2টা পরিচালকের একরকম অ্যান্সার আসবে না। সো এটা একটা দেখারও ব্যাপার থাকবে আর কি। সো মনে করেন যেহেতু সানিয়ান ইয়াং গাই, কাজে খুব করার আগ্রহ ইচ্ছা, সে চায় বাংলাদেশে এটা ভালো কিছু করতে। আরেকটু আমার মনে হয় পেশেন্স হলে ভালো। আপনি অবশ্যই করবেন, 4 বছর যদি আপনার টেনিওর থাকে, সো ইউ হ্যাভ এনাফ টাইম টু ইমপ্রুভ, ভালো কাজ করতেই পারেন আপনি। ফারুকের বক্তব্যে স্পষ্ট, একই সুতোয় গাঁথা নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি বিপিএল এর দেনা পাওনা নিয়েও সব দায় গভর্নিং কাউন্সিলের ওপরই চাপাতে চেয়েছেন ফারুক। ফ্র্যাঞ্চাইজি ওনার এবং ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছেন, স্পেশালি বিপিএল গভর্নিং কাউন্সিলে, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব যে আমরা যত বড় বড় কথা শুনেছি, এটা আসলে ওইভাবেই কাজ করা দরকার। ক্রিকেট গভর্নমেন্ট কাউন্সিলকে এই ব্যাপারে অবশ্যই কোশ্চেন করা দরকার, এবং কোশ্চেন করে তাদের একটা টাইম লাইন নিয়ে নেওয়া দরকার যে আপনারা কবে এর মধ্যে দিবেন। এদিকে রবিবার দেশে ফিরে অফিস করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দিন কয়েকের মাঝেই তিনিও তদন্ত কমিটির মুখোমুখি হবেন বলেই জানা গেছে। ফয়সাল হাবিব, ৭১। দেশের বিভিন্ন স্তরের ঘরোয়া ক্রিকেটে চলছে অচল অবস্থা। এ বিষয়ে বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পাশাপাশি সিসিডিএম চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে এই চিঠি। মৌসুমের শেষ পর্যায়ে এসেও ঢাকা লিগ কার্যক্রমে অচল অবস্থার কথা তুলে ধরা হয়েছে চিঠিতে। এছাড়া তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুতে খামখেয়ালির বিষয়টি উল্লেখ করা হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে দাবি কোয়াবের। ঘরোয়া লিগগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক ক্রিকেটারের পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে। বিরাট কোহলির মতো ফিট ক্রিকেটার আর কজনই বা আছে? সেই মানুষটি 15 বছর পরে এসে বলছেন তিনি ক্লান্ত, পরিশ্রান্ত। ক্রিকেট খেলার চাপই তাকে খেলাটার উপর মনোযোগ ধরে রাখায় বাধা দিচ্ছে। এর আগে বিষয়টি নিয়ে কথা বলেছেন আরো অনেক ক্রিকেটার, কেউ বা আবার সরে গেছেন নীরবে। তবে দিন শেষে ক্রিকেটের কি কোনো লাভ হচ্ছে? রিপোর্টে বিস্তারিত। এই মুহূর্তে দুনিয়ার সেরা ক্রিকেটারকে, রানিং মেটদের দিকে তাকান। আপনার দেশের জার্সিতে কারা খেলছে তাদের দেখুন, কিংবা চেয়ে থাকুন বিশ্বকাপের মতো স্টেজে সমানে পারফর্ম করছে কে বা কারা। কমেন্টেটররা মুখে মুখে কার নাম জপছেন? যেই হোক না কেন তার তুলনা হয়তো হবে বিরাট কোহলির সাথেই। কোহলি যেন কোনো ক্রিকেটার নন, ব্যাটিং পারফরমেন্সের একটি একক। ঝড়ের গতিতে 3 ফরম্যাট মিলিয়ে খেলে যখন সচিন টেন্ডুলকারের 100তম সেঞ্চুরির রেকর্ডের দিকে ছুটছিলেন, তখনই ক্যারিয়ারে এলো লম্বা এক খরা। দিন মাসের পর বছর কেটে যায়, কোহলি আর সেঞ্চুরির দেখা পান না। টিম ইন্ডিয়ার নীল কিংবা আরসিবির লাল কালো, সবখানেই কোহলি ফ্লপ। কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না কোনো কালেই। কোহলি রানে ফিরেছেন পরে, তবে কোথায় জানি কেটে যাচ্ছে তার লয় সুর, সেটা তিনি নিজেই ধরতে পারলেন। বয়স আহমরি বেশি না হলেও একে একে ছেড়ে দিলেন ক্রিকেটের 2 ফরম্যাট। রাজার বিদায় তো হয় সেভাবেই, বিশ্বকাপের ট্রফিটা শোকেজে তুলে তবেই থামলেন। টেস্ট আর টি20 থেকে বিদায় নিলেন। ভারতের জার্সি গায়ে চড়ানোর সুযোগ তো থাকলো কেবল ওয়ানডেতে। তাই তো টি20 ক্রিকেটে এবার কিং কোহলি খেলতে নামলেন প্রায় 1 বছর পর, সেটা আইপিএল এর ম্যাচে। আর এসেই বাজিমাত 38 বলে 69 রান করে থেকেছেন অপরাজিত। হায়দ্রাবাদের দেয়া 202 রানের টার্গেট চেস করেছেন অনায়াসে, আর তারপর করেছেন রহস্য ফাঁস। কোহলি বলছিলেন গেল 15 বছর ধরে যে সূচি মেইনটেইন করছেন, সেখানে বিধ্বস্ত হওয়ার ঝুঁকি থাকেই। 2 ফরম্যাটের ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এখন হাতে অনেকটা সময়। ওয়ানডে তো থাকে কালে ভদ্রে, এই সময়টা বিশ্রাম নেওয়া যায়, মানসিক আর শারীরিক ক্লান্তি দূর করা যায়, আর সেই সাথে অল্প যে কটা ম্যাচ খেলেন সেটার জন্য প্রস্তুতি নেওয়া যায়। কি অদ্ভুত কথা! কোহলি জানালেন ক্রিকেটের ব্যস্ততার কারণে তিনি সেটার জন্যই প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতেন না, যেটা এখন পাচ্ছেন। কোহলি যাকে গুরু মানেন সেই সচিন টেন্ডুলকার তার আত্মজীবনীতে ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে একই কথা বলেছেন।
গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারেও সেই সুরেই কথা বলেন। কিংবদন্তি বলেই একালের ক্রিকেটারদের প্রেসারটা ভালোই ধরতে পেরেছেন লিটল মাস্টার। ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকসই বা বাদ যাবেন কেন? নিজের অবসরের সময় বলেছিলেন তারা মোটেও কোনো গাড়ি নয়, যাকে জ্বালানি যতক্ষণ দেয়া হবে ততক্ষণই চলতে থাকবে। স্টোকস বলেছেন 3 ফরম্যাটে খেলা এখনকার ক্রিকেটারদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। খেলোয়াড়দের ওপরই আসলে সব ভার চাপিয়ে দেয়া হচ্ছে। একই কথা বলেছেন দুনিয়ার সেরা ব্যাটারদের আরেকজন কেন উইলিয়ামসন। কিউই এই ব্যাটার বলছেন সামনে আরও অনেক ক্রিকেটীয় ব্যস্ততা আসছে, এর মধ্যে 3টা ফরম্যাট খেলা বেশ চ্যালেঞ্জিং। অ্যানুয়াল ক্রিকেট ক্যালেন্ডারে এখন ফাঁকা জায়গা নেই বললেই চলে, কিন্তু প্রশ্ন একটা তো ওঠেই, আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ বাড়ার সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুযোগও। সেখানে ক্রিকেটাররা খেলতে বাধ্য নন, তারা চাইলে তেমন কিছু তো কমিয়ে দিলেই পারেন, যদিও তাতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার একটা শঙ্কা থাকেই। কোনো ক্রিকেটারকে খেলতে বাধ্য করা হচ্ছে এমন নজির নেই, সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে ন্যাশনাল টিম সবখানেই সত্য। খালিদ জামিল, ৭১। টিকিট সংকটে ম্যাচ দেখা হবে না হামজা সমিতদের, তবুও প্র্যাকটিস ভেন্যুতে এক ঝলক দেখে তৃপ্ত প্রবাসী বাংলাদেশিরা। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সামনে রেখে টানা অনুশীলন লাল সবুজদের, আর সেই অনুশীলনকে ঘিরেই উপচে পড়া ভালোবাসা, যা বাড়িয়ে দিচ্ছে হামজাদের আত্মবিশ্বাস। সিঙ্গাপুর থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। ধরা যায় না, ছোঁয়া যায় না, তবুও হৃদয়ের ভেতর গভীরভাবে অনুভব করা যায় ভালোবাসা। হাজার মাইল দূরের দেশ, তবু যেন এক টুকরো বাংলাদেশ গড়ে উঠেছে এখানে সিঙ্গাপুরের আকাশের নিচে। কেউ বসে আছে ঘাসের ওপর, কেউ দাঁড়িয়ে ক্লান্তিহীন অপেক্ষায়, কেউ বা বাড়ির বারান্দায় লাল সবুজের পতাকা উড়িয়ে জানিয়ে দিচ্ছে আমরা আছি, আমরা পাশে আছি। শুধু এক ঝলক দেখবে বলে, শুধু একবার চোখে চোখ রাখবে বলে প্রবাসী বাংলাদেশিদের এই ভালোবাসা ছুঁয়ে গেছে হামজা চৌধুরীদের মন। প্র্যাকটিস শুরুর অনেক আগেই শুরু হয় অপেক্ষা, সময় যেন থমকে দাঁড়ায়। আর যখন বাংলাদেশের টিম বাসটা গেইলাং ট্রেনিং গ্রাউন্ডে ঢোকে, হঠাৎই যেন প্রাণ ফিরে পায় চারপাশ। গর্জে ওঠে ভালোবাসা, হাত নাড়িয়ে চিৎকার করে নাম ধরে ডাক দিয়ে প্রবাসীরা যেন জানিয়ে দেয় দূরত্বে নয়, হৃদয়ে আমরা এক। এই ভালোবাসা, এই সমর্থন ফুটবলারদের পায়ে যেন বাড়িয়ে দেয় নতুন গতি, নতুন শক্তি। না বিরক্ত না, এটা খুব ভালো লাগে ওই সাপোর্ট যে পাচ্ছি। এমনি একটা প্র্যাকটিসে আসতে সব বাংলাদেশিরা যে সিঙ্গাপুরে আসে, যে আমাদেরকে সাপোর্ট করতে আসছে, ওইটা খুব ভালো লাগে। আই থিঙ্ক ওইটা সবার মুড একটু লিফট করে, একটু এনার্জি দেয় আরও, আর একটু মোটিভেশন দেয় ওই ম্যাচ জিততে, যে একটু যেতে হবে। এই এত পাবলিক, এত দেশের মানুষ আপনাকে আপনার নাম ধরে চিৎকার করছে, টোটাল টিম একটা মনে হচ্ছে যে দেশে আছে। সো এটা অবশ্যই কাজে দেবে, যেটা আমাদের হয়েছিল লাস্টে। আমরা হংকংয়ে দেখছিলাম যে একই এনভায়রনমেন্ট, দেশের বাইরে ছিলাম, বাট কখনো মনে হচ্ছিল দেশের বাইরে আছে। ভিয়েতনামের অধ্যায় পেছনে ফেলে নতুন গল্প লিখতে সিঙ্গাপুর অধ্যায়ে বাংলাদেশ। দ্বিতীয় দিনের মতো গেইলাং ট্রেনিং গ্রাউন্ডে ঘাম ছড়িয়েছে লাল সবুজরা। দলে নেই অনেক মুখ, আবার ইনজুরির কারণে অনেকে থেকেও নেই, তবুও থেমে নেই স্বপ্ন। চাপকে পাশে সরিয়ে চোখে শুধু লক্ষ্য, দেশের জন্য, পতাকার জন্য, মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য। আই থিঙ্ক আমরা অনেক ভালোভাবে শো করতে পারবো, পারফরমেন্স দিতে পারবো। ইভেন আমরা যে ওই ভিয়েতনাম ম্যাচ হাইন্ডসাইডে যদি একটু দেখি, এত খারাপ ছিল না, 3-0 একটু হর্ষ ছিল। জাস্ট টুকটাক মিস্টেক, বেসিক জিনিস যে আমরা আরও ভালোভাবে করতে পারি পুরা টিম, দ্যাটস দ্য ডিফারেন্স। আর ওইটা আমরা শিখতেছি যে ফুটবল ইজ আ গেম অফ 1 or 2%, ওইটা হলো ডিফারেন্স। চ্যালেঞ্জটা হচ্ছে আপনার আমাদের অ্যাটলিস্ট একটা জয় অবশ্যই আমাদের জন্য ভালো, বাট অ্যাটলিস্ট পয়েন্ট নিয়ে আমরা এখান থেকে ফিরতে চাই। সিঙ্গাপুরে বাংলাদেশ এসেছে 3 পয়েন্ট আদায় করে নিতে, এশিয়ান কাপের বাছাই পর্বে দ্বিতীয় অবস্থানে থাকতে। বাংলাদেশের লক্ষ্যেই আছে, তবে লক্ষ্যটা আরও বেশি শক্তপোক্ত হয়েছে যখন প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ফুটবলারদের যে ভালোবাসা দিয়েছেন। তাই এখন কিন্তু এক প্রকার বাংলাদেশের একটা আলাদা শক্তি এবং সাহসের জায়গা তৈরি হয়েছে। আর এই শক্তি সাহসী কিন্তু বাংলাদেশকে একেবারে উজ্জীবিত করে ফেলেছে। দিন শেষে যদি বাংলাদেশ ম্যাচটা জিততে পারে, তাহলে প্রবাসীদের জন্য হবে এই জয়টা দারুণ একটা উপহার। হাসান সজীব, ৭১, সিঙ্গাপুর।
উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হলো এশিয়া কাপ স্বর্ণপদক জয়ী বাংলাদেশ আর্চারি দলকে। থাইল্যান্ডের ব্যাংককে টুর্নামেন্ট শেষ করে আজ দেশে ফিরেছে আর্চারি দল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষ থেকে বিমানবন্দরে আর্চারদের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। বিমানবন্দরে আর্চারি দলের সাথে ছিলেন এশিয়া আর্চারির সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল সহ সংশ্লিষ্ট আরও অনেকেই। গেল শুক্রবার এশিয়া কাপে স্টেজ 1-এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জেতে বাংলাদেশ। এই সাফল্য বাংলাদেশের জন্য গর্বের। এর আগে আন্তর্জাতিক অঙ্গনে কম্পাউন্ড ইভেন্টে সোনা জেতেনি লাল সবুজের দল। ভবিষ্যতে বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে আরও বড় সাফল্য বয়ে আনবে এমন আশা করছেন উপস্থিত সবাই। কম্পাউন্ড এবার নতুন 28-এর অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে, তাই আমরা এটার উপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে এবং তারা সাকসেসফুল হয়েছে। এই প্রথমবারের মতো আমরা কোনো এশিয়া কাপ বা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা সাফল্য অর্জন করেছি। আপনারা প্রশ্ন করেছেন যারা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে, স্বর্ণপদক পেয়েছে, তাদেরকে আমরা কোনো পুরস্কৃত করবো কিনা। অবশ্যই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আজকে এখানে থাকার কথা ছিল। আমি খুবই খুশি এবং আমরা খুব কনফিডেন্ট ছিলাম পুরো খেলাটা নিয়ে। আমরা প্র্যাকটিসে যেমন স্কোরটা করেছি, অন্য সময় দেখা যায় যে প্র্যাকটিসে যেটা হয় খেলাতে গিয়ে সেটা হয় না। তবে আমার বিশ্বাস ছিল আমরা প্র্যাকটিসে যেটা করতে পারতেছি ইনশাল্লাহ গেমেও সেটা করতে পারবো। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।